হাজবেন্ড চলে যাবে, কই না সে আমাকে ঘুরতে নেবে, সে নিয়ে এসেছে আমাকে শুটকির দোকান। কি আর করবো, সবসময় আমরা স্বপ্ন দেখি এক আর হয়ে যায়। ইলিশ মাছটা সবসময় যদি একটু তেরসা করে কুটা হয় তাহলে দেখা যায় মাছটা ছোট হলো, পিসটা অনেক সুন্দর হয়। পদ্মার ইলিশ খুঁজতে খুঁজতে আজ দুজনেই বেহুশ হয়ে গেলাম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেলি কিচেন এন্ড ব্লগে। আজকে আমি শেয়ার করবো আপনাদের সাথে খুব ব্যতিক্রম ধর্মী একটি ব্লগ, যে ব্লগটিতে কোনো রান্না বান্না থাকবে না, শুধু থাকবে ঘোরাঘুরি আর বাজার, এবং বেস্ট থাকবে পদ্মার ইলিশ কেনার কাহিনী। তার সাথে সাথে থাকবে শুটকি কেনার আরো বড় ধরনের ধামাকা। চলুন সবাই আমার সাথে। কি করি আমি, এই পানিগুলো আমরা খাই, আমার ভাবতে অবাক লাগে কি একটা বিশ্রী পানি না, সেটা আবার রিফারিং করে আমরা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। চলে যাচ্ছে দুজনে পদ্মার ইলিশের উদ্দেশ্যে। অনেক ভোরবেলায় রওনা দিলাম, এক হিসাবে বলতে গেলে ঘুরতে বের হয়েছি, আর তো ঘোরার টাইম নাই, এই লাস্ট আমাদের একসাথে ঘোরাঘুরি। তো আমরা এটাকে এনজয় করে দিচ্ছি যে না, আমরা ঘুরতে আসছি। আমরা প্রথমে যাব যাত্রাবাড়িতে। সবাই বলে যাত্রাবাড়ির আড়তে খুব ভালো ইলিশ মাছ পাওয়া যায়, আর যেহেতু আমার হাজবেন্ড এই মাছগুলো বিদেশে নেবে, তাই সে চাচ্ছে একদমই পদ্মার ইলিশটাই নেবে, সেটা হোক ছোট বা বড়। প্রবাসীদের আসলে জীবনটাই এমন, একবার আসার সময় সকলের জন্য সবকিছু নিয়ে আসা, আবার যাওয়ার সময় সবার জন্য সবকিছু নিয়ে যেতে হয়। এটাই মনে হয় যে প্রবাসীদের একটা আনন্দ। তো আপনাদের সাথে কথা বলতে বলতে যাত্রাবাড়ি আড়তে চলে আসলাম। এসে দেখলাম যে না, আমরা মোটামুটি ধরনের একটা দেরি করে ফেলেছি, খুব দ্রুত আসতে পারেনি। কিছু কিছু আড়তের দোকানগুলো এখনো খোলা, কিন্তু সেখানে সবগুলো মাছে হচ্ছে বরিশালের আর চিটাগংয়ের। পদ্মার ইলিশটা পাচ্ছি না। পরে একটা ভাইয়া বললো যে পদ্মার ইলিশ আছে, তবে অনেক দাম, আগে আপনি দেখেন তারপরে দামাদামি করবেন। পরে দিয়ে ভাইয়াটা খোলার চেষ্টা করলো তাদের কার্টনগুলো। একটা কথা হলো, আমার হাজবেন্ড খুবই ভালো চেনে ইলিশ মাছটা, তাই সে বুঝতে পারতেছিল যে কোন মাছটা পদ্মার আর কোন মাছটা চিটং বা বরিশালের। আমি অবাক হয়ে গিয়েছি তার এইভাবে মাছ দেখে বোঝার। আমিও কিন্তু এতটা বুঝি না যে ইলিশ মাছ কিভাবে কিনতে হয়। এই মাছগুলো দেখে সে বললো যে না, এটাও পুরোপুরি পদ্মার না, এটাও হয়তো বরিশালের, কিন্তু বড় মাছ দেখে বোঝা যাচ্ছে না। তারপরও এই মাছগুলো সে দাম করলো, আর মাছগুলোর কেজিতে যাচ্ছে 2500 টাকা করে, 1 টাকাও কম দেবে না। তখন হাজবেন্ড আবার ফেরত চলে আসলো যে না, যেহেতু এটা পদ্মার না, তাও আবার এত দাম, এটা কিনবো না, আমরা চলে যাবো কোনাপাড়া বা সারুলিয়া। আমার হাজবেন্ডের একটা আশ্চর্যজনক গুণ হলো যে কোনো কিছু কিনতে অনেক ধৈর্য ধরে তারপরে যাচাই বাছাই করে কিনে, যেটা আমি কোনো নারীর কাছেও পাইনি বা অন্যান্য পুরুষের কাছেও পাই না, যেটাই দেখে ঠাস করে কিনে ফেলে যে না। তাই সে এমন নয়। কোনাপাড়াও তার মাছ পছন্দ হলো না, তারপর সে চলে আসলো সারুলিয়া। আসার আরেকটা কারণ হলো সে শুটকি কিনবে, আর আমাদের এই সাইডটাতে সারুলিয়াতে সবচেয়ে ভালো শুটকি পাওয়া যায়, আর সে শুটকিও বিদেশি নেবে। আপনার হয়তো অনেকে হাসবেন এই কথা শুনে, তার কিন্তু অনেক পছন্দের শুটকি আছে যেগুলো বিদেশে পাওয়া যায় না, সেগুলো সে প্যাকিং করে তারপরে বিদেশে নিয়ে যাবে। এখন আমরা শুটকির দোকানে শুটকি এলাম, আমার সাথে বিভিন্ন ধরনের দামাদামি করে শুটকি কিনে নিলাম। প্রায় 1500 টাকা শুটকি নিলাম। আমার জন্য সে কিছু শুটকি নিল, আমার আবার ছুরি শুটকিটা। তারপরে আরো কিছু শুটকি আছে অনেক বেশি পছন্দের, সেগুলো আমিও তার সাথে কিনে নিলাম। আমরা এখন চলে যাব ইলিশ মাছ কেনার জন্য সারুলিয়া বাজারও। আমরা সে ইলিশ মাছ কিনতে পারিনি, আমরা আবার রিপ্লাই চলে গেলাম কোনাপাড়া বাজারে। এখানে সারুলিয়া একটা ঘটনা ঘটেছে, যেহেতু এখনো সারুলিয়া আছি। এই মাছগুলো কিনা প্রায় হয়ে গিয়েছে। এই 800 গ্রাম করে এক একটা মাছ পড়েছে, প্রায় 6টা না 5টা মাছ। কিন্তু যখনই মামাকে বললাম যে মাছটা যদি পিওর স্বাদের না হয়, ইলিশের স্বাদ না হয়, তাহলে কিন্তু আপনার খবর আছে। আর আমরা যেহেতু ইউটিউবার, একটু একটু ভিডিও করে, এটা আমাদের একটা অভ্যেস। কিন্তু মামাটা এত ভয় পেয়ে গেল ভিডিও করাতে, সে মনে করেছে যদি স্বাদ না হয় তাহলে তাকে গিয়ে আবার ধরা হবে বা তার নামে হয়তো কোনো অভিযোগ দেওয়া হবে। সে খুব ভয়ে বললো যে না, আপনারা আমার ইলিশ নিয়েন না, এটা পিওর ইলিশ মাছ না, এটা চিটাগংয়ের ইলিশ। তখন আমরা হাসা শুরু করলাম। আমাদের আশেপাশে যারা ছিল তারাও সবাই হাসা শুরু করলো। পরে দিয়ে আমরা কোনাপাড়া থেকে মাছগুলো আনলাম। এক একটা মাছ 900 গ্রাম করে পড়েছে, পুরোপুরি 1 কেজি হয়নি। 6টা মাছ কিনেছি। বাসায় এসে প্রথম ইলিশ মাছগুলোর আঁশটা ছাড়িয়ে নিলাম। আমরা সবসময় ইলিশ মাছ কুটার আগে আঁশটা ছাড়িয়ে ধুয়ে নেই, কারণ ইলিশ মাছ পরে আর আমরা বেশি তেমন একটা ধুই না। ইলিশ মাছ বেশি ধুলে নাকি স্বাদটা থাকে না, প্রথম থেকে এই কথাটাই শুনে আসতেছি।
তারপরে আমি ইলিশ মাছগুলো খুব সুন্দরভাবে কেটে নিলাম। আর সবসময় একটু ইলিশ মাছ যদি তেরছাভাবে কাটা হয় তাহলে দেখা যায় পিসগুলো অনেক সুন্দর হয়। মাছটা যদি একটু ছোট হয় দেখতে খুবই ভালো লাগে, আর পিসগুলো দেখতে অনেক বড় হয়। তো কোটার পরে আমি আপনাদের সাথে আর সেভাবে শেয়ার করতে পারলাম না। অফ ক্যামেরায় আমি এখানে সরিষার তেল, হলুদ আর বেশি করে লবণ দিয়ে দিলাম। যেহেতু এগুলো বিদেশে যাবে সেহেতু এগুলোকে আমি বেশিরভাগই এভাবে করে দিই, আর স্বাদটাও একদমই সেম থাকে ইলিশ মাছের। তারপরে আমি এগুলো খুব সুন্দরভাবে প্যাকেট করে নিলাম। এগুলোকে আমি এখন ফ্রিজে রেখে দিব। ইচ্ছে করলে বাইরেও রাখা যায়, যারা নোনা ইলিশ পছন্দ করে তারা ঠিক এভাবে বাইরেও রেখে দিতে পারেন। কিন্তু আমি একটু এগুলোকে ফ্রিজে রেখে বরফ করে দিব, যেহেতু এগুলো বাইরে যাবে। আর আমি আমার হাজবেন্ডকে জিজ্ঞাসা করলাম যে এভাবে যেহেতু আমি দেই স্বাদটা কি সঠিক থাকে কিনা। পরে তিনি বললো যে না, স্বাদটাই একেবারে তাজা মাছের স্বাদটাই আসে, তাই আমি সবসময় এভাবে ইলিশ মাছটা বাইরে পাঠাই। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, খোদা হাফেজ।